শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। সাথে আছি আমি সাবরিনা হাসনাত। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট, এছাড়াও থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন। বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন সম্পর্কিত বিষয়গুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের আলোচনা সম্পর্কে যমুনার সামনে থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, কি বিষয়ে আলোচনা হতে পারে সেরকম কিছু জানতে পেরেছেন কি আপনি? সাবরিনা, এই এখন থেকে কিছুক্ষণ আগে 5:53 আমার পেছনে যমুনার যে প্রধান গেটটি, সেই গেট দিয়েই বিএনপির যে প্রতিনিধি দল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অন্য দুইজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, এই তিনজনের কালো পাজেরো গাড়িটি কিন্তু ভিতরে প্রবেশ করে এবং নির্ধারিত সময় 6টায় সেই বৈঠকটি শুরু হবার কথা। বৈঠকটা হয়তো এতক্ষণে শুরু হয়ে গিয়েছে। এই বৈঠকে মূলত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে, যেটি আমরা বিএনপির বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন রয়েছে, সেই নির্বাচনটিকেই, সেই নির্বাচনের বিষয় নিয়েই কিন্তু বিএনপি আলোচনা করবে এবং সেটিকে গুরুত্বের সাথে আলোচনা করবে। আজকের যে আলোচনার এজেন্ডার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে সেই বিষয়টি আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে, সেই নির্বাচনটি যাতে সুষ্ঠুভাবে হয় এবং বিএনপির যে পর্যবেক্ষণগুলো রয়েছে নির্বাচন নিয়ে, সেগুলো তারা তুলে ধরবে। এছাড়াও সামগ্রিক যে রাজনৈতিক যে পরিস্থিতি, সেগুলোর সাথে আলোচনা হবে। বর্তমানে যে প্রশাসনিক যে অবস্থা, অনেক জায়গায় দুর্বলতা ফুটে উঠেছে, যে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ, সেই বিষয়গুলো তারা সেকেন্ড এজেন্ডায় রয়েছে এবং আলোচনা করবে। এবং এছাড়াও কিন্তু যে জুলাই সনদ স্বাক্ষর করলো বিভিন্ন রাজনৈতিক দল, সেই সনদের বিষয়টি নিয়েও আলোচনা হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে যে প্রক্রিয়া, সেই পদ্ধতিগত যে রাজনৈতিক মতভেদ রয়েছে, সেই মতভেদ নিয়েও আলোচনা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এই আলোচনার শেষেই আসলে আমরা বাইরে অপেক্ষা করছি, বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে ব্রিফ করা হবে আলোচনার বিষয়বস্তু নিয়ে। তো এই ছিল যমুনার সামনে থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ তানভীর। দর্শক, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের আলোচনা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসনাইন তানভীর। বিএনপি ক্ষমতায় এলে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের কম সুদে ঋণ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী উদ্যোক্তাদের সঙ্গে আলোচনায় তিনি এমন আশ্বাস দেন। সরকারে আসলে আমরা আপনাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীদের, ক্ষুদ্র উদ্যোক্তাদের যে স্বল্প সুদে, একেবারে কম সুদে যারা ব্যবসা ঋণ দেওয়া যায়, সেই ব্যবস্থাটা আমরা করবো। আপনার কোন জায়গায়, একটা জায়গায় আপনার ভাড়া নিতে পারেন, সেই ভাড়াটা আমরা পরিশোধ করব, এই ধরনের ব্যবস্থাটি করতে পারেন, সেটাও আমরা কিন্তু করতে সক্ষম হব। আসন্ন জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার প্রতিরোধে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সেল গঠন করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় নির্বাচনে অপতথ্য প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক এক কর্মশালায় তিনি একথা জানান। কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সেল গঠন করলে অপতথ্য প্রতিরোধে কার্যকর সমাধান আসবে। নির্বাচনের সময় অপতথ্য রোধে কারা কিভাবে কাজ করবেন তা নির্ধারণ করা জরুরি। It should be a 24-hour job, because during the election many things will happen at night, maybe at dead of night. So how to address the misinformation that will come up at dead of night? So it should be a 24-hour job. So how to make sure what kind of people we have to really engage in this job. এদিকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া
15% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রেক্ষাপটে আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। সচিবালয়ে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাড়ি ভাড়া বাড়ানোর ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা। জানান, চলতি অর্থবছরের বাজেটের সীমাবদ্ধতার কারণে বাড়ি ভাড়া 2 ধাপে 15% বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী মাস থেকে মূল বেতনের 7.5%, বাকি অংশ বাড়বে আগামী অর্থবছরের শুরুতে জুলাই থেকে। আন্দোলনকারী শিক্ষকদের প্রতিনিধিরা জানিয়েছেন, এমন সিদ্ধান্তে তারা সন্তুষ্ট। আগামীকাল থেকেই তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন। বেসরকারি এনপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের সংক্রান্ত তাদেরকে যেটা ইম্প্যাক্ট করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এটা হলো 5% থেকে 7.5% এই 7.5% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 17%, 15% সেটা হবে। ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। কুরিয়ার সেকশন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইম্পোর্ট কার্গো কমপ্লেক্সে আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে এমনটি ধারণা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সকালে ওই অগ্নিকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান আরও জানান, আগুনের কারণে যেসব এয়ারলাইন্স আটকে যাওয়া যাত্রী পরিবহনে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে, আজ রাত 12টা পর্যন্ত সেই সব ফ্লাইটের ট্যাক্স মওকুফ থাকবে। বিমানবন্দরে পণ্য খালাস কার্যক্রম চালু রয়েছে। কিভাবে কার্গো কমপ্লেক্সের কার্যক্রম পুরো স্বাভাবিক করা যায় সেই চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিষয়টা তদন্তাধীন, অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে। ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন। সুতরাং অনেক কিছুই আমরা আনুমানিক অথবা নির্ভরযোগ্য তথ্য না পেলে সেটা বলা ঠিক হবে না। ধারণা করা হয় যে আগুনের সূত্রপাত ইম্পোর্ট কুরিয়ার যে সেকশনটা ছিল সেখান থেকে। কার্গো অপারেশন এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ করে নিয়ে চালু আছে। এখন আপাতত 9 নম্বর গেট দিয়ে কার্গোগুলো ক্লিয়ার হচ্ছে। কিছু টেম্পোরারি শেড করার প্ল্যান রয়েছে এবং ভবিষ্যতে কত দ্রুত করা যায় সেই কাজটা আমরা চালু রেখেছি। এই ব্যাপারে প্রতি মুহূর্তেই আমি বলতে আমরা কাজ চলমান আছে এবং মাননীয় উপদেষ্টা মহোদয় প্রতি মুহূর্তে আমাদের গাইড করছেন কীভাবে কাজটা দ্রুত হয়ে করা যায়, যাতে আমাদের পুরোপুরি অপারেশনটা অ্যান্ড স্ট্রাকচার যেটা সেটা নির্মাণ করা যায়। রাজধানীতে বিমানবন্দরে আগুনের ঘটনায় দেশের শীর্ষ 45টি প্রতিষ্ঠানে প্রায় 200 কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। ভ্যাট সহ অন্যান্য খরচ যোগ করলে এর পরিমাণ দাঁড়াবে 250 থেকে 300 কোটি টাকা। দুপুরে তেজগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় ঔষধ শিল্প সমিতি। সব মিলে ওষুধ খাতে 4000 কোটি টাকার বেশি ক্ষতি হবে বলে দাবি করে সংগঠনটি। তবে এতে ওষুধের সাপ্লাই চেইনে আপাতত কোনো প্রভাব পড়বে না, ফলে ওষুধের দামও বাড়বে না। অবশ্য দ্রুত সাপ্লাই চেইন স্বাভাবিক করতে না পারলে সংকট তৈরির শঙ্কা রয়েছে। এ সময় বক্তারা আগুনের কারণে অন্যান্য এয়ারপোর্টে যাওয়া কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন। ক্ষতি কাটিয়ে উঠতে পুড়ে যাওয়া পণ্যের জন্য সরকারকে দেয়া শুল্ক, ডিউটি ট্যাক্স এবং ভ্যাট ফেরত দেওয়া সহ 14 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। কোম্পানি প্রোডাকশনে আছে। গত 45টি কোম্পানির আমরা পূর্ণাঙ্গ আপডেট আমাদের কাছে আজকে সকাল পর্যন্ত পেয়েছি, যেখানে শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে 200 কোটি টাকার উপরে। এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি, ভ্যাট এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা 250 থেকে 300 কোটি টাকার পর্যায়ে চলে যাবে। এর ভিতরে আমরা যদি সকল প্রতিষ্ঠানেরটা পেয়ে যাই এবং ফাইনালি আমরা হিসাব করতে পারি যে ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে, এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে। দর্শক, শিক্ষকদের আন্দোলন, বিমানবন্দরে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত থাকছে আমাদের সন্ধ্যার মাছরাঙা সংবাদে। শেখ হাসিনার আমলে দেশে বিচারহীনতা ছিল, প্রসিকিউশনের এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় আজ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এতে আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন বলেন, নারায়ণগঞ্জের 7 খুনে জড়িতদের বিচার, বুয়েটের আবরার ফাহাদ হত্যা ও বিশ্বজিৎ হত্যার ঘটনায় নিজের দলের লোকদেরও কঠিন বিচারের মুখোমুখি করেছেন শেখ হাসিনা। আগামীকাল আসামি পক্ষে শেষ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
বাকিদেরকে যে একজনকেও যদি বিশ্বাসযোগ্য হাসপাতালে অ্যান্টিভেনমের সংকট ও মানুষের সচেতনতার অভাবে ঠাকুরগাঁয়ে সাপে কাটা রোগীর মৃত্যু এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। বিগত 2 মাসে সাপের কামড়ে 10 জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলা রিপোর্টার বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হঠাৎ করে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে সাপের ভয়াবহ উপদ্রব। ঘরের মেঝে থেকে শুরু করে খাট পর্যন্ত কোথাও নিরাপদ নয় সাধারণ মানুষ, এমনকি ঘুমন্ত শিশুরাও রক্ষা পাচ্ছে না এর হাত থেকে। গত 3রা সেপ্টেম্বর রাতে সদর উপজেলায় সাপের কামড়ে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। 4 বছরের এক শিশু তার মা বাবার সঙ্গে খাটে ঘুমিয়েছিল। গভীর রাতে হঠাৎ সাপ কামড় দেয় শিশুটিকে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এর আগে গত 8ই আগস্ট বালিয়াডাঙ্গিতে 12 বছরের এক কিশোরকে কামড় দেয় সাপ। 5ম শ্রেণীতে পড়ুয়া ওই কিশোরকেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। আজকে যদি মনে করেন আমার ছেলে গেছে, আমার বুক খালি করতে, কালকে আরেক বাবার বুক খালি হবে। এটা থানা পর্যায়ে যেমন একটা হাসপাতাল আছে, ওদেরকে সরকারকে একটা দায়িত্ব আছে যে একটা ডাক্তার যেন সবসময় থাকে। সাপের কামড়ে গেল আগস্ট সেপ্টেম্বরে এ জেলায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। মানুষের মধ্যে সচেতনতার অভাব, হাসপাতালে অ্যান্টিভেনমের সংকট ও আইসিইউ না থাকায় সাপের কামড়ে রোগীর মৃত্যু এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে সাপের আতঙ্ক দেখা দিয়েছে। বালের তো ইঞ্জেকশন নাই, ঠাড়ুয়া তো ইঞ্জেকশন নাই, তারপরে আছে দিনাজপুর জানা আধা আধি রাস্তার জানা ছড়া। যে আঙুলে কামানো হয়েছে, আহত হয়েছে, ওই আঙুলের রশিটা খোলানো হয়েছে, আর বাকি দুটো ছিল। এই আঙুলের যে রশিটা বাঁধা আছে, এটা খোলানোর পরে আমাদের রুগী আস্তে আস্তে অজ্ঞান হয় এবং কি কথাবার্তা সব কিছু শর্ট আনি নেয়। হাসপাতালে কি আর ডাক্তাররা দেখছে, বলছে যে আর আপনাদের রুগী নেই। জেলায় আইসিইউ এর স্বল্পতার কথা স্বীকার করেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার আনিসুর রহমান। যেহেতু আমাদের উপজেলা এবং জেলা সদর হসপিটালে আপনার বিশেষায়িত হসপিটাল নেই, তারপরে হচ্ছে কি আমরা অ্যান্টিস্নেক ভেনমটা দেওয়ার সাথে সাথে রংপুর মেডিকেল কলেজে হয়তো ট্রান্সফার করে দেওয়ার। এদিকে সাপে কাটা রোগীর মৃত্যু বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক ইসরাত ফারজানা গত 18 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি জারি করে সাপে কাটা রোগীকে গ্রাম্য ওঝার কাছে না নিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ শো। আমলা নয়, বরং বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বসানো উচিত দক্ষ ও যোগ্য লোকদের। একই সাথে বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে বন্ধ করতে হবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এআইডি। আজ রাজধানীতে গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত সেমিনারে এমন মত দেন আলোচকরা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হবেন, ডেপুটি গভর্নর পদেই বা কারা বসবেন, আর রাষ্ট্রীয় ব্যাংকের এমডি কিংবা ডিএমডি হবেন কারা, এসবই নির্ধারণ করে থাকে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এফআইডি। তবে পিআরআই আয়োজিত এই সেমিনারে বলা হয় এই নীতি কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। কেননা 1972 সালে জারি করা ব্যাংক অর্ডার আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক নিজেই এসব কার্যক্রম পরিচালনার ক্ষমতা রাখে। এমন বাস্তবতায় এফআইডি বন্ধ করে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। এফআইডি এন্ড বাংলাদেশ শুড নট কোএক্সিস্ট। There is no need for no দেশে এফআইডি বলে কোনো জিনিস নাই। There must be one regulator. আমরা কিন্তু ব্যাংকিং ডিভিশন বন্ধ করে দিয়েছি। Now there might be the FID, নাসিম যেটা বলতে চাইলে it must go. It must go. কেন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা দরকার তা নিয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন পিআরআই, যেখানে বলা হয় পৃথিবীর যেসব দেশে কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে কাজ করতে পারে সেসব দেশের মূল্যস্ফীতি অনেকটাই কম। একই সাথে ঋণের সুদহার ও বৈদেশিক মুদ্রাবাজারও অনেকটাই স্থিতিশীল। এমন অবস্থায় দেশের বর্তমান অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার কোনো বিকল্প নেই বলে মনে করেন বক্তারা। যদি আপনি ইনফ্লেশন এক্সপেকটেশনকে নিচে অ্যাঙ্কার করতে পারেন, ইউ ক্যান কিপ ইট লো, দ্য এক্সপেকটেশন লো, অ্যাঙ্কার ইট লো। সেকেন্ড, আপনি মানি সাপ্লাইয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন।
থার্ড, আপনি এক্সচেঞ্জ রেটকে স্টেবল রাখতে পারেন। আলোচনায় উঠে আসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে আমলা নয়, বরং বসানো উচিত দক্ষ ও যোগ্য অর্থনীতিবিদদের। একই সাথে কেন্দ্রীয় ব্যাংকের বেতন কাঠামো বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করার তাগিদ দেন আলোচকরা। আমরা এর আগে দেখেছি যে যেভাবে ব্যুরোক্রেটদেরকে নিয়ে ওখানে বসানো হয়েছে সেটা কিন্তু আসলে ওই আইনের মধ্যেও ছিল না। সো কম্পিটেন্ট প্রফেশনাল লোকদের রাখতে হবে। If you really want to get a good guy, you pay him well, then you'll get good people as well. Now they are struggling to BFI head হবে কি হবে না হবে কেমনি হবে, they are struggling to get the right person. But there are people in the industry, but you can't get it because of the salary structure. So I think that needs to be looked at. এফআইডি বন্ধের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। রায়হান শোভন, মাছরাঙ্গা নিউজ শো। জাপানি কাগজ ভাঁজের শিল্প অরিগামি এবারে জায়গা করে নিয়েছে প্রকৌশলে। গবেষকরা উদ্ভাবন করেছেন এমন এক ধরনের ভাঁজযোগ্য চাকা যা প্রয়োজনে সংকুচিত হয়ে ছোট্ট আকার ধারণ করতে পারে, আবার মুহূর্তেই স্বাভাবিক চাকায় রূপ নিয়ে চলাচল করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল গবেষক এই প্রযুক্তির উন্নয়ন করেছেন। চাকাটির নকশা অনুপ্রাণিত হয়েছে ঐতিহ্যবাহী অরিগামি ভাঁজ কৌশলের বিখ্যাত ইশিমুরা প্যাটার্ন থেকে। গবেষকরা দীর্ঘদিন গবেষণা শেষে এমন এক কাঠামো তৈরি করেছেন যা চাকা হিসাবে স্থায়িত্ব বজায় রাখার পাশাপাশি সংকোচন ও প্রসারণের ক্ষমতাও রাখে। দেখতে সাধারণ চাকাগুলোর মতো হলেও এর ভেতরে রয়েছে বিশেষ এক ধরনের ভাঁজ কৌশল। ছোট ছোট প্যানেল ও জয়েন্টে ভাঁজ হয়ে আবার ছড়িয়ে পড়তে সাহায্য করে। চাপ বা বল প্রয়োগ করলে এটি গোলাকার হয়ে ঘুরতে থাকে, আর বিপরীত বল প্রয়োগ করলে চাকাটি ভাঁজ হয়ে সমতল আকার রূপ নেয়। গবেষকরা জানিয়েছেন এক একটি চাকাকে শত শতবার ভাঁজ ও খোলা হলেও এর কাঠামো নষ্ট হয় না। এর ভেতরে বিশেষ এক উপাদান ব্যবহার করার ফলে স্থায়িত্ব ও নমনীয়তা একই সাথে বজায় থাকে। নাসা ভবিষ্যতের রোভার মিশনে এমন এক ভাঁজযুক্ত চাকা ব্যবহারের পরিকল্পনা করছে। সংকুচিত হয়ে রকেটে কম জায়গা নিলেও মঙ্গল বা চাঁদে গিয়ে বড় আকারে বিস্তৃত হয়ে চলাচল করতে পারবে। সামরিক যানের জন্য এমন চাকা আসতে পারে বলে জানান গবেষকরা, যা সহজে বহনযোগ্য হতে পারে। গবেষকরা বলছেন ভবিষ্যতের রোবট, মহাকাশযান এবং বিশেষায়িত যানবাহনের নকশায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এই চাকা। আধুনিক প্রকৌশলে একে এক অনন্য মাইলফলক হিসাবে দেখা হচ্ছে। আসিফ আল আমিন, মাছরাঙ্গা নিউজ শো। দর্শক, এই ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল।